গল্পটা শুরু হয় তিনজন অপরিচিত ছেলেকে দেখিয়ে। তারা রাতে একটা হোটেলে এসেছে রুম নেওয়ার জন্য, কিন্তু হোটেলের স্টাফ বলে এখানে কোনো রুম খালি নেই। ছেলেগুলো তখন কিছু টাকা বাড়িয়ে দেওয়ার কথা বললে স্টাফ রাজি হয়ে যায় এবং কোনো মতে একটা রুম ম্যানেজ করে তাদেরকে দেয়। তারা রুমে গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে তাদের মালগুলো তাদের ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়, অর্থাৎ এখানে তারা ড্রাগসের বিজনেস করত। সেই মোতাবেক তারা ডিলারকে ফোন দিলে ডিলার তাদেরকে একটা জায়গায় আসতে বলে। তারা সেই ঠিকানা নিয়ে সেই রাতেই সেইখানে পৌঁছে এবং সেইখানে পৌঁছে সেই ডিলারের সাথে তাদের দেখা হয়। তারা যখন ডিলারকে মাল দেয় তখন ডিলার তাদেরকে টাকা দেওয়ার পরিবর্তে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তখন ছেলেগুলো অনেক ভয় পেতে থাকে, তারা এখন কি করবে বুঝতে পারছিল না। এবার কারের মধ্যে যে ছেলেটা ছিল তারা তাকেও ধরে নিয়ে আসে। সেই ছেলেগুলোর মধ্যে একজন ভয়ে ভয়ে তার কাছে গিয়ে বলে, ভাই আমাদেরকে ছেড়ে দিন। ঠিক তখনই সে তার পা ধরে টেনে ফেলে দেয় আর আরেকজন গান বের করে তার দিকে তাক করে ধরে রাখে। আসলে এটা তারা আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই তারা প্রস্তুতি নিয়েই এখানে এসেছিল। এবার তারা তাদেরকে গান দেখিয়ে তাদের থেকে টাকাগুলো নিয়ে তাদেরকে মাল না দিয়েই সেইখান থেকে চলে আসে। সেই গুন্ডাগুলো তাদের পিছু ছাড়ে না, তাদেরকে ধাওয়া করতে থাকে। তারা কার নিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে একটা জায়গায় এসে তারা ফেসে যায়। তারা এবার গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে থাকে। সামনে একটা আখের ক্ষেত, তারা তার ভেতরেই ঢুকে পড়ে। সেই গুন্ডাগুলো তাদেরকে তার ভেতরে ঢুকেই খুঁজতে থাকে, কারণ তাদের কাছে যেই মালগুলো রয়েছে সেই মালের দাম অনেক টাকা, আর সেই গুন্ডাগুলো তাদের থেকে সেই মালগুলো নিতে চায়। এখন এই জমির ভিতরে তারা একটা নিচু জায়গায় শুয়ে থাকে যাতে তারা কোনোভাবেই তাদেরকে দেখতে না পায়। কিন্তু তারা লাইট দিয়ে খুঁজতে থাকায় একটা ছেলেকে তারা দেখতে পায়, আর যখনই তাদেরকে ধরতে আসতে শুরু করে সিন এখানেই কাট হলে আমরা দেখি কিছু ছেলেরা ফুটবল ম্যাচ খেলছে। আপনারা এই সিনটা একটু মনে রাখবেন, কারণ এই তিন ছেলের কি হয়েছিল সেইটা শেষে দেখানো হবে। সেই ছেলেগুলোর মধ্যে আমরা আরিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। তারা একসাথে সব সময় হাসি খুশি থাকে, খেলে, ঘুরে বেড়ায়। তাদের মধ্যে রবিউল ভাই নামের একজন ছিল, সে আবার একটা মেয়ের সাথে প্রেম করত। মানে সে সিদ্ধান্ত নিয়েছে সে সেই মেয়েটাকে বিয়ে করবে। সেই মোতাবেক সে মেয়েটার সাথে কথাও বলেছে, আর মেয়েটাও তাকে জানিয়েছে সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, আর যদি বিয়ে করতে হয় তাহলে সে করবে না, তার লাশ করবে। মানে রবিউল ভাই এবং সেই মেয়েটা তাদের বিয়ে নিয়ে একদম সিরিয়াস। রবিউল ভাই তাদের এই সম্পর্কের কথাগুলো ক্লাবে এসে ছেলে পেলেদেরকে বলে, তারাও বেশ মনোযোগ দিয়ে এইসব শুনতে থাকে। তো এভাবেই দিন যাচ্ছিল। একদিন আরিয়ান ম্যাচ খেলে এখানে বসেছিল, তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুই তো বিদেশে যাবি, তোর সার্টিফিকেট গুলো তুলে এনেছিস? সে বলে, না তো ভাই, সেগুলো কলেজে আছে। তার বন্ধু বলে, আরে সার্টিফিকেট গুলো উঠিয়ে আন, নয়তো পরে গিয়ে ঝামেলা হবে। তো আরিয়ান পরের দিন প্রতিবেশী এক বড় ভাইকে নিয়ে তার কলেজে আসে সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু স্যার তাকে তার সার্টিফিকেটটা দিতে চায় না। তাই হতাশ হয়ে তারা ফিরে আসছিল, তখনই তার নজর পড়ে এই টুনটুনি পাখির উপরে। তার তো এক দেখাতেই কেল্লা ফতে হয়ে যায়। সে তার পিছু করতে করতে তার ক্লাস পর্যন্ত আসে এবং সেখানেই তাকে জানালা দিয়ে দেখতে থাকে। সেই ক্লাসেই তাদের একটা পরিচিত ছেলে ছিল, তার থেকে জানতে পারে মেয়েটার নাম হচ্ছে নিধি। তো সেদিন ফিরে এসে এই কথাগুলো রবিউল ভাইকে সে বলতে থাকে, কারণ সে এই বিষয়গুলো নিয়ে খুবই পাকাপোক্ত লোক, তাই তার থেকে সে পরামর্শ নিতে এসেছে। রবিউল ভাই তাকে পরামর্শ দেয় যে, শোন, আজকালকার মেয়ে তাকে পছন্দ করে যে ছেলেটা স্ট্রেট ফরওয়ার্ড তাকে গিয়ে আই লাভ ইউ বলতে পারে। তো তুই বেশি সময় না নিয়ে সোজা গিয়ে তাকে প্রপোজ করে দে, আর হ্যাঁ, যাওয়ার আগে কয়েকটা লাভ স্টোরি মুভি দেখে যাস, কাজে দেবে। তো তার কথা মতোই আরিয়ান গিয়ে লাভ স্টোরি মুভি দেখতে থাকে আর ভাবতে থাকে সে তার সামনে গিয়ে কি বলবে। পরের দিন সকাল হতেই সে লাল শার্ট এবং সানগ্লাস পরে কলেজে আসে আর অনেক সাহস নিয়ে সোজা তার ক্লাসরুমের ভেতরে ঢোকে। তার কাছে এসে বলে, হাই নিধি, আমি আরিয়ান। তুমি হয়তো আমায় চেনো না, কিন্তু আমি তোমায় ঠিকই চিনি। আমি তোমাকে অনেক পছন্দ করি। এখন ক্লাস করো, আবার দেখা হবে, বাই। এই বলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বের হয়ে সে যে একটা রিয়াকশন দেয়, ওফ, অস্থির। মানে মন থেকে একদম যেন বোঝা হালকা হয়ে গেল তার। সে সোজা বাসায় আসে আর রাতের বেলা সে রবিউল ভাইকে ফোন করে সব ঘটনাগুলো খুলে বলে। রবিউল ভাই এইসব শুনে বলে, তুই কাল আবার যাবি আর তার সামনে গিয়ে তার সাথে আবারও কথা বলবি। সে হয়তো তোকে নিষেধ করবে, কিন্তু তুই তার পিছু ছাড়বি না, সব সময় লেগে থাকবি। এবার তার কথা মতো আরিয়ান তাই করে। সে পরের দিন আবারও কলেজে আসে এবং সে তার সামনে গিয়ে তার সাথে কথা বলে, কিন্তু নিধি তাকে সরাসরি নিষেধ করে দেয় যেন সে তার সাথে আর কথা না বলে। তবে আরিয়ান তার কোনো কথা শুনে না। সে যে এখানে যাচ্ছিল তার পিছন পিছন সেও সেখানে যাচ্ছিল। এবার কারে করে নিধি বাসায় যাচ্ছিল বলে সে তার বন্ধুকে ফোন করে বাইক আনতে বলে। তার বন্ধু বাইক নিয়ে আসলে সে বাইকে বসে তার কারকে ফলো করতে থাকে। একটা সময় গিয়ে সে তার বাড়ির ঠিকানাও পেয়ে যায়। সে দূর থেকে দেখতে পায় নিধিকে সেইখানে নামিয়ে দিয়ে সেই কারটা সেইখান থেকে চলে যাচ্ছে। সে তাদের বাসার সামনেই ঘুরঘুর করতে থাকে, গেটের সামনে যায়। কিছুক্ষণ পর নিধি সেইখানে বের হতেই তাকে দেখতে পায় এবং সে তাকে দেখতে পেয়ে খুবই রেগে যায়। সে রেগে মেগে
তার কাছে এসে বলে তুমি এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। তারা কথা বলছিল, তখনই সেই মুহূর্তে সেইখানে নিধির মা চলে আসে। নিধি তো ভয় পেয়ে যায় যে এখন কি হবে। আরিয়ান কোনো মতে সেইখান থেকে কেটে আসতে পারলে বাঁচে। আন্টি আরিয়ানকে বলে তুমি কে? আরিয়ান বলে ওই আপনার মেয়ে নিধি জানে। এই বলে সে সেইখান থেকে কেটে পড়ে। তার মা নিধির কথা শুনে না, সে চুপচাপ ভিতরে যায়। নিধি তো পড়ে যায় বিপদে। এদিকে আমরা রবিউল ভাইকে দেখতে পাই, সে কারের মধ্যে তার পাখিকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলছিল। তখনই আরিয়ান এদিকে এসে রবিউল ভাইকে ফোন করে, কিন্তু রবিউল ভাই ফোনটা কেটে দিচ্ছিল। সে বারবার ফোন দিতে থাকে, কিন্তু রবিউল ভাই কোনোভাবে ফোন উঠাচ্ছিল না। তখনই আরিয়ানের কাছে নিধির চাচা আসে এবং তাকে ধরে নিয়ে সাইডে এসে অনেক হুমকি ধামকি দিতে থাকে যে তোকে যদি এরপর নিধির সাথে দেখতে পায় তাহলে তোর পা কেটে ঝুলিয়ে দেব। এরপর তাকে ছেড়ে দিলে আরিয়ান সেখান থেকে চলে আসে। রাতে ভাই বারে বসে তার বন্ধুদের সাথে মালটাল খেতে থাকে। তার বন্ধুদেরকে এই কথাগুলো বললে তারা বলে সেখানে তোর যাওয়া ঠিক হয়নি, তারাও তো মাল খেয়ে টাল্লি হয়ে আছে। আরিয়ানের খাওয়া বেশি হয়ে গিয়েছে, তাই সেগুলো সে আবার উল্টি করে। এরপর তার বন্ধুরা তাকে ধরে টরে সেদিন বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে উঠে আরিয়ান আবারও কলেজে আসে এবং নিধির সাথে কথা বলতে চায়, কিন্তু নিধি তার সাথে কোনো কথা বলতে চায় না। নিধি বিরক্ত হয়ে ফিরে এসে তাকে বলে একটা মেয়েকে তোমার অপমান করতে এতই ভালো লাগে? তুমি যেখানে সেইখানে আমার পিছন পিছন চলে আসছো আমার সাথে কথা বলতে, এইসব আমার একদমই পছন্দ নয়। দ্বিতীয়বার যেন আর তোমায় না দেখি। এই কথা বলে দিদি সেখান থেকে চলে যায়। কিন্তু ভাইয়ের তো লজ্জা শরম কিছুই নেই, তাই পরের দিন ভাই আবারও দূর থেকে তাকে দেখতে থাকে। সে কাছে আসতেই তাকে বলে নিধি প্লিজ আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। নিধি বলে আচ্ছা কি বলবে বলো। তখন ভাই বলে আমি আসলে ছোটবেলা থেকে ছেলেদের স্কুলে পড়াশোনা করেছি, মেয়েদের সাথে কিভাবে মিশতে হয় এটা আমি জানি না, তাই হয়তো তোমার সাথে হঠাৎ করে এইভাবে মিশে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন নিধি বলে আচ্ছা ঠিক আছে মাফ করলাম, যাও। এই বলে সে যেতে ধরলে ভাই আবার বলে শোনো আমার ভুলের শাস্তি হিসাবে আমি তোমাকে কফি খাওয়াতে চাই। তখন দিদি বলে না দরকার নেই। ভাই বলে তাহলে সেদিন যে আমাকে মেরেছিল তার বদলে তোমাকে কফি খাওয়াই। নিধি শুনে বলে তোমাকে কে মেরেছে? তখন আরিয়ান বলে তোমার কাছে গিয়েছিলাম, তাহলে হয়তো তোমারই আপন কেউ। তার এই মার খাওয়ার কথা শুনে নিধি এবার কফি খাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর কফি খেতে খেতে সেদিন আসলে কি হয়েছিল সেই সম্পর্কে তারা গল্প করতে থাকে। তখন নিধি তাকে একটা ক্লিয়ার কাট কথা জানিয়ে দেয় যে তুমি তোমার মনের কথা আমাকে বলেছো, কিন্তু আমারও তো মনের কথা বলার অধিকার আছে। আমি আসলে এইসবে জড়াতে চাই না, কারণ আমার জব ক্যারিয়ার বিয়ে সবকিছুই আমার মা বাবার প্ল্যান করা, তাই আমার পিছনে তোমার সময় নষ্ট করে কোনো লাভ হবে না। তাই এটা ভেবো না যে কফি খেয়েছি মানে তোমাকে মন দিয়ে ফেলেছি। এই বলে নিধি সেখান থেকে উঠে চলে আসে। এদিকে রবিউল ভাই যে মেয়েটার সাথে প্রেম করতো সেই মেয়েটার বিয়ে ঠিক করেছে, তাই রবিউল ভাই সোজা এসে সেই মেয়েটার বাবার সাথে কথা বলে। তখন মেয়েটার বাবা বলে তুমি ভালো একটা চাকরি জোগাড় করো, তাহলে আমার মেয়ের বিয়ে তোমার সাথেই দেব। বাহিরে এসে মেয়েটা তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে আমাকে ছেড়ে তুমি যেও না, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। তখন রবিউল ভাই তাকে বোঝায় যে শোনো আমি বিয়ে করলে তোমাকেই করব, আমি শহরে গিয়ে চাকরি ম্যানেজ করে আবার ফিরে আসব। এই বলে রবিউল ভাই সেইখান থেকে চলে আসে আর তার ভালোবাসার মানুষটিকে পেতে চাকরি খুঁজতে শহরের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে সে আরিয়ানকে বলে তুই হাল ছাড়িস না, তুই সেই মেয়ের পিছনে লেগেই থাক, কিছুদিন পর দেখবি ওই মেয়ে তোর প্রেমে পড়ে গেছে ভাই। তার কথা শুনে আরিয়ান পরের দিন আবারও কলেজে আসে এবং সোজা গিয়ে নিধির সাথে দেখা করে। নিধি বলে শোনো তুমি যা ভাবছো এটা কখনোই হবে না, তোমাকে আমি আগেও বলেছি আমার পরিবার আমাকে নিয়ে আগে থেকেই প্ল্যান করে রেখেছে, এখানে তুমি তোমার সময় নষ্ট করছো, এর থেকে ভালো হয় তুমি অন্য কিছু করো। তখন ভাই বলে আমার কাছে টাইম এবং এনার্জি দুইটাই আছে, যেটা আমি তোমার প্রতি খরচ করতে পারি। এসব শুনে নিধি তাকে জিজ্ঞাসা করে তোমার লাইফের সবচেয়ে বড় উইশ কি? ভাই বলে আমি বার্সেলোনা যেতে চাই এবং সেখানে খেলা দেখতে চাই। নিধি বলে জানো আমার জীবনের সবচেয়ে বড় উইশ কি? আমি চাই একা হোটেলে গিয়ে মন ভরে খাওয়া দাওয়া করতে, সমুদ্রে গিয়ে ঘোরাফেরা করতে, এইখানে ওইখানে যেতে। এসব শুনে ভাই বলে তোমার উইশ তো খুবই নর্মাল, তুমি কিছু মনে না করলে আমি কালকেই তোমাকে নিয়ে সমুদ্রে যেতে পারি। দিদি এবার তার কথায় রাজি হয়ে যায়। তারা চলে আসে সমুদ্রের পাড়ে, দুজনে অনেক সুন্দর সময় কাটায়, এইখানে ওইখানে যায়, ঘরে ফেরে। এরপর একটা হোটেলে গিয়ে মন ভরে খাওয়া দাওয়া করে। বিলটা অবশ্য ভাইকেই দিতে হয়, আর মেয়ের সাথে থাকলে বিল দেওয়া কোনো বিষয়ই না। যাই হোক তার উইশ পূরণ করতে পেরে ভাইয়েরও খুবই ভালো লাগে। নিধি তাকে থ্যাংক ইউ বলে আর বলে আজকের দিনটা খুবই ভালো ছিল, আর তোমার নাম্বার কি পাওয়া যাবে? ভাই সাথে সাথে তার নাম্বার দিয়ে দেয়। নাম্বার নিয়ে দিদি বাসায় চলে আসে। রাতে দিদি এখানে বসে টিভি দেখছিল, তখন তার কলেজ থেকে তার মায়ের কাছে একটা ফোন আসে। সেখানে তার মাকে বলা হয় আজকে আপনার মেয়ে ক্লাস করেনি। তখন তার মা বলে না সে তো কলেজে গিয়েছিল, তাহলে সে উপস্থিত হলো না কেন? এই কথাই সে নিধিকে বলে। নিধি তার কথা শুনে তো ভয় পেয়ে যায় যে কলেজ থেকে ফোন দিয়েছে, এখন তো মার কাছে ধরা খেয়ে যাব। সে এখন কি করবে উপায় না পেয়ে
আরিয়ানকে ফোন করে এবং তার সাথে এই সমস্যার কথাটা শেয়ার করে। আরিয়ান বলে একটু দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আরিয়ান এবার তার বন্ধুকে দিয়ে তার মাকে ফোন করায় এবং কলেজের লোক সেজে তারা বলে আপনার মেয়ে কালকে উপস্থিত হয়েছিল, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি, এই জন্য খুবই দুঃখিত, আর কালকে কষ্ট করে আপনাদের কলেজে আসতে হবে না। এই কথা শুনে নিধির মা একটু টেনশন ফ্রি হয়, এই জন্য নিধিরও খুবই ভালো লাগে। পরের দিন আরিয়ান বাইক নিয়ে কলেজে যাচ্ছিল, রাস্তার মধ্যে তার বন্ধুর সাথে দেখা হয়। সে তার চাচার কার নিয়ে কোথাও যাচ্ছিল। সে বলে আরে কোথায় যাচ্ছিস ইয়ার? আরিয়ান বলে আমি তো কলেজে যাচ্ছি, নিধি আমাকে ডেকেছে। তার বন্ধু বলে আরে বাইক রাখ আর কারে আয়, দুই বন্ধু মজা করব। আরিয়ান বাইক রেখে তার বন্ধুর সাথে কারে করে কলেজে যেতে থাকে। ওদিকে আমরা নিধিকে দেখতে পাই সে কলেজে এসেছে। তার এক বান্ধবী তাকে জানায় তুই কাল কলেজে আসিসনি কেন? নিধি বলে আমি তো আরিয়ানের সাথে ঘুরতে গিয়েছিলাম। কেন, তুই কি আন্টিকে কালকে ফেক কল করিয়েছিলি? এইটাও কলেজের ম্যামরা জেনে গিয়েছে। এই লেও ঠেলা। নিধি তো এইসব শুনে ভয় পেয়ে যায়। সে বাইরে আসতেই সামনে দেখে তার মা গাড়ি থেকে নামছে। সে সাথে সাথে সেখানে লুকিয়ে থাকে। আর সেখানে আরিয়ানদের গাড়ি আসলে নিধি তাড়াতাড়ি গিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে জলদি চলে যেতে বলে। তারা কার নিয়ে সামনের দিকে আসলে নিধি অনেক টেনশন করতে থাকে। আরিয়ান তার টেনশন করে দেখে বুঝতে পারছিল না সে কি করবে। তারা এদিকে এসে কার থামিয়ে একটা জায়গায় এসে কথা বলছিল। তখনই সেখানে এলাকার কিছু লোকজন এসে তাদেরকে ধরে ফেলে আর বলে এই তোরা কারের মধ্যে কি করছিস, বের হয় এখনই। বেরিয়ে আসলে তারা আরিয়ানকে ধাক্কা দেয় আর তাকে বলে তোর বাবার নাম্বার দে। আরিয়ান তার বাবার নাম্বার দিলে তারা তার বাবার সাথে কথা বলে। এতে কোনো কাজ হয় না বলে তারা নিধির বাবার নাম্বার চায়। তখন তারা সেইটা দিতে চায় না, তাই সেই লোকগুলোর সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে তারা কোনো মতে সেখান থেকে কেটে আসতে পারে। এবার তারা আবারও যাচ্ছিল, তখনই কলেজ থেকে একটা ছেলে তাদেরকে ফোন করে। সবাই বলা বলি করছে তুই নাকি সেই মেয়েটাকে নিয়ে পালিয়েছিস। মেয়েটার মা এখানে পুলিশকে জানিয়েছে ইয়ার, এখন পুলিশ তোদেরকে খুঁজছে। এই লেও ঠেলা, তারা তো পড়ে যায় মহাবিপদে। এটা শুনে তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা এখন কি করবে বুঝতে পারে না। এদিকে তাদের গাড়ির তেলও শেষ হয়ে যায়। আরিয়ানের কাছে তেল ভরার মতো টাকাও নেই। এদিকে পুলিশ স্টেশন থেকে আরিয়ানের বাবাকে ফোন করে তাকে থানায় আসতে বলে। কিছুক্ষণ পর তিনি তার বন্ধুকে নিয়ে থানায় আসলে পুলিশ তাকে সব বলে। এসব শুনে কাকু বলে এসব কি বলছেন স্যার, তারা হয়তো বাইরে গেছে কোথাও ঘুরতে, আর আমার ছেলে অমর নয়, সে কেন একটা মেয়েকে নিয়ে পালাবে? এখানে কোথাও হয়তো ভুল হচ্ছে। কিন্তু না, পুলিশের একটাই কথা, তোমার ছেলেকে ফোন করো এবং সেই মেয়েকে নিয়ে আসতে বলো। তিনি তখন বলে তার সাথে তার বন্ধু গিয়েছিল, আমার ভাতিজা হয়, এবং সে তার এই চাচার গাড়ি নিয়ে গিয়েছে। আমার ধারণা হয়তোবা সেও তার সাথেই রয়েছে। তখন পুলিশ এবার তার ভাতিজাকে অর্থাৎ আরিয়ানের বন্ধুকে ফোন করে। পুলিশ তাকে বলে তুই যেখানেই থাক তাদেরকে নিয়ে থানায় চলে আয়, আমরা তোদের কাউকে কিছু বলবো না, শুধু সেই মেয়েটাকে বাসায় পৌঁছে দে। আর যদি তুই তাদেরকে না আনিস তাহলে কেউ কিন্তু বাঁচতে পারবে না। পুলিশের কথাগুলো শুনে সে তো অনেক ভয় পেয়ে যায় এবং সেই কথাগুলো আরিয়ানকে বলে। আরিয়ান বলে এত টেনশন করছিস কেন, আমরা কিছু না কিছু উপায় বের করে নিব। তখন সে বলে আমরা আর কি বা করবো, আমাদের কাছে টাকাও নেই, গাড়িতে তেলও নেই। তখন আরিয়ান সোনার একটা মালা তাকে দেয়, অর্থাৎ তাদের কাছে টাকা নেই বলে এই মালাটা নিধি তাদেরকে দিয়েছে। তারা সেটা সোনার দোকানে বেচে আর গাড়িতে তেল ওঠায় আর আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকে। একটা পর্যায়ে রাত হয়ে যায়, তারপরও তারা থামে না। তখন তাদের আরেক বন্ধু তাকে ফোন করে আর বলে তোরা কোথায়, তোদের আর পালাতে হবে না, তোরা চলে আয়। নিধির মা বাবা তাদেরকে মেনে নিয়েছে, তাদের বিয়ে দেবে। এটা শুনে তারা তো অনেক খুশি হয়, কিন্তু একটু পর ফোন রাখলে আমরা দেখি এইসব তাকে দিয়ে পুলিশেরা বলাচ্ছে যাতে তারা এসে ধরা দেয় আর পুলিশেরা তাদেরকে ধরতে পারে। কিন্তু আরিয়ান তো তার ওই বন্ধুর কথা শুনে মনে মনে লাড্ডু খেতে শুরু করে। সে ভাবে সত্যি হয়তো আমার আর নিধির বিয়ে হয়েই যাবে। এবার রাস্তায় একটা দোকানের সামনে দাঁড়িয়ে জুস কিনে বিস্কিট কিনে সেগুলো নিধিকে খেতে বললে সে খায় না, তাই আরিয়ানই সেই জুসটা কিছুটা খেয়ে রেখে দেয়। তারা আবারও সামনের দিকে যেতে থাকে। তখনই হঠাৎই সামনে পুলিশের গাড়ি দেখতে পায়। তারা এবার পালাবে কোথায়, ধরা পড়ে গেল। পুলিশ তাদেরকে ধরে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে নিধিও জানতে পারে তার মায়েরা পুলিশ স্টেশনে এসেছে তাকে নেওয়ার জন্য। এই কথা শুনে সে আরিয়ানের থেকে জুসের বোতলটা চেয়ে নেয় আর গাড়ি থেকে নেমে সেই জুসটা খেয়ে ফেলে দেয়। সেইটা আবার উঠিয়ে আরিয়ান খেতে থাকে। তার বন্ধু তার থেকে জুস চায় যে আমাকেও একটু দে, কিন্তু আরিয়ান তার বন্ধুকে দেয় না, সে একাই খেতে থাকে। এবার তারা সবাই পুলিশ স্টেশনের ভিতরে বসে থাকে। নিধিতে অনেক ভয় পেতে থাকে তার মা বাবা আসলে সে কি বলবে। এদিকে আরিয়ান তার বিয়ের কথা ভেবে খুশি হচ্ছে। তখনই হঠাৎই তার মাথা চক্কর দেয়, সে সেইখানেই লুটে পড়ে। পুলিশেরা সবাই তাকে ডাকতে থাকে যে কি হলো। একটু পরে তার জ্ঞান ফিরলে সে উঠেই রক্ত বমি করে। তখনই তার মনে পড়ে নিধির কাছে একটা ছোট বোতল ছিল যেটাতে সম্ভবত বিষ ছিল, আর সেই বিষটা জুসের বোতলে ঢেলে সেই জুস সহ খেয়ে নিয়েছে। আরিয়ানও সেটা খেয়ে ফেলেছে, তাই তারও এমন হচ্ছে। সে সাথে সাথে চিৎকার দিয়ে উঠে বলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, সে বিষ খেয়েছে। এদিকে নিধির অবস্থাও খারাপ, তাদের পরিবারের লোকজনও এসেছে। তাড়াতাড়ি
করে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয় আর সারা রাত চিকিৎসা করে পরের দিন তারা কিছুটা সুস্থ হয়। আরিয়ান উপরের ফ্লোরে আর নিধি নিচের ফ্লোরে। তাদের পরিবারের লোকজন ভাবে হয়তোবা তাদের বিয়েটা মেনে নিব না বলে তারা এই কাজটা করেছে, অতএব আমাদের তাদের বিয়েটা মেনে নিতে হবে। অথচ এইসব কিছুই না। এবার তারা কিছুটা সুস্থ হলে আরিয়ানের বাবা মা আরিয়ানকে বাসায় নিয়ে আসতে থাকে। তখন ওদিক থেকে নিধি তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে সে বলেছে, আরিয়ান তুমি কেন এসব করতে গেলে? আমি সেই বিষটা খেয়েছি কারণ আমি কি করব সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তুমি আমার জন্য নিজের জীবনও দিয়ে দেবে? তোমাকে আমি আগেও বলেছি আমার পরিবারে আমার ডিসিশনের কোনো মূল্য নেই। এদিকে আরিয়ানের বন্ধুরা আরিয়ানকে নিয়ে কথাবার্তা বলছিল। সেখানে একজন বলছিল, আরিয়ান সেই মেয়েটার জন্য এসব কেন করতে গেল? ইয়ার মেয়েরা আসলে ধোঁকাবাজ হয়, সেটা তাকে বোঝা দরকার। এই যে যেমন কিছুদিন আগে রবিউল ভাইয়ের সাথে যা হলো, তখন আমাদের রবিউল ভাইয়ের কাহিনীটা দেখানো হয় যে তার সাথে কি ঘটেছে। রবিউল ভাই তো চাকরির জন্য বড় শহরে গিয়েছিল, সেইখান থেকে ফেরার পর সে ওই মেয়েটার বাসায় যায়। তখন মেয়েটার বাবা বলে তার মেয়ে নাকি কয়েকদিন আগে একটা ছেলের সাথে পালিয়েছে। এই কথা শুনে রবিউল ভাই তো পুরোপুরি ভেঙে পড়ে, কারণ মেয়েটা কথা দিয়েছিল সে তাকেই বিয়ে করবে, কিন্তু সে সবাইকে ধোঁকা দিয়ে অন্য একজনকে নিয়ে পালিয়েছে। এই জন্য রবিউল ভাই খুবই মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। এদিকে আরিয়ানও তার বাসায় চলে আসে। সবাই এখন তার খেয়াল রাখা শুরু করেছে, কারণ সে একবার বিষ খেয়েছে, না জানে আর কি করে ফেলে। তো সে রুমে শুয়েছিল, কিছুক্ষণ পরপরই সবাই গিয়ে খোঁজ নিতে থাকে, আরিয়ান তুমি ঠিক আছো তো? আরিয়ান বলে, আরে হ্যাঁ আমি ঠিক আছি, কি শুরু করলে তোমরা? রাতের বেলা আরিয়ান এখানে বসেছিল, তার বাবা এসে বলে, আরিয়ান তুমি বিষ খেয়েছিলে, আমি খুবই কষ্ট পেয়েছি, দ্বিতীয়বার যেন এমনটা আর না করো, নয়তো আমি মরেই যাব। এই বলে তিনি ভিতরে গেলে ওদিক থেকে তার বন্ধুরা তাকে ফোন করে, তাকে সেখানে আসতে বলে, কারণ আজ রবিউল ভাইয়ের জন্মদিন। একটু পর সে সেখানে আসে এবং এখানে এসে সে তার বন্ধুদের থেকে জানতে পারে নিধিকে তার বাবা মা বেঙ্গালুরে নিয়ে গিয়েছে। এইসব শুনে তার মন অনেক খারাপ হয়, কারণ তার সাথে নিধির কোনো যোগাযোগ নেই। সে ওই রাতেই ব্যাগটা গুছিয়ে তার এক বন্ধুর কাছে আসে বেঙ্গালুরে যাওয়ার জন্য, কিন্তু তার বন্ধু বলে এখন অনেক রাত হয়েছে, কাল সকাল হোক তারপর দেখা যাবে। এই বলে তাকে বের করে দিলে সে সিদ্ধান্ত নেয় সে একাই বেঙ্গালুরে যাবে। সে ওই রাতেই ট্রেনে করে পরের দিন সকাল হতে হতে বেঙ্গালুরে চলে আসে। আর এদিকে ওদিকে সব জায়গায় নিধিকে খুঁজতে থাকে, সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কোথাও তার দেখা পায় না। একজন বলে সামনে একটা বড় উৎসব হবে, সেখানে যেতে পারো, হয়তো দেখা পেলে পেতেও পারো। আরিয়ান সেই উৎসবে এসেও খোঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। কাকু বলে ওইখানে একা একা তোর ভালো লাগছে না তো, দাঁড়া তোর ব্যবস্থা করছি। পরের দিন আরিয়ান ঘুমাচ্ছিল, তখনই দরজায় নক শুনে তার ঘুম ভাঙে। সে দরজা খুলতে দেখে তার বন্ধুরা চলে এসেছে, অর্থাৎ তার বাবাই তাদেরকে এখানে আসতে বলেছে। আরিয়ান তার বন্ধুদেরকে পেয়ে বেশ খুশি হয়। পরের দিন তারও তিনজন মিলে নিধিকে খোঁজার জন্য বের হয়। তাকে অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে খুঁজতে তারা একটা জায়গায় গিয়ে ফ্রিতে খাবারও খায়। খাবার খেয়ে তারা এখানে এসে দাঁড়িয়েছিল, হঠাৎই সামনের একটা বাসায় নিধিকে তারা দেখতে পায়। তারা সেই বাসার দিকে এগিয়ে গেটের সামনে গেলে একটা লোক তাদেরকে ভিতরে ডেকে নিয়ে যায় এবং নিধির বাবা মা তাদেরকে চিনতে পেরে তাদের সাথে কথা বলে। তাদেরকে বলে তোমরা এখানেও এসেছো? নিধির বাবার এতগুলো লোকজনকে দেখে তারা তো ভয় পেয়ে যায়। কাকু বলে তোমরা এখানে নিধির সাথে দেখা করতে কেন এসেছো? তখন এই গিট্টু ভয় পেয়ে বলে আরিয়ান এই দুনিয়াতে আর নেই, সে মারা গেছে, আমরা এটাই জানাতে এসেছি। এই কথা আবার এখান থেকে নিধি শুনতে পায়, সে এটা শুনে তো খুবই ইমোশনাল হয়ে যায়। এই বলে তারা সেখান থেকে বাইরে আসে। বাইরে এসেই তারা তো গিট্টুর উপরে খুবই রেগে যায় যে তুই কেন এটা বলেছিস। তখন সে বলে আমরা যদি এটা না বলতাম তাহলে তারা আমাদেরকে মেরেই ফেলতো। এখন চল আরিয়ানের কাছে যাই, তারপর কি করা যায় সেটা দেখা যাবে। রাতে তারা এসে আরিয়ানের সাথে দেখা করে এবং তাকে এই সব ঘটনাগুলো খুলে বলে। তখন হঠাৎই পেছন থেকে তাদেরকে দুইটা লোক আক্রমণ করে। রবিউল ভাই তাদেরকে কোনো মতে আটকিয়ে লাথি মেরে ফেলে দেয়। তারা মনে করে হয়তোবা নিধির বাবা এই লোকগুলোকে পাঠিয়েছে তাদেরকে মারার জন্য, তাই তারা রেগে মেগে বলে এবার নিধিকে নিয়ে এখান থেকে ফিরবো। এই বলে তারা অটোতে উঠে সামনের দিকে যেতে থাকে। এদিকে মুভির শুরু সেই সিনটা দেখানো হয় যেখানে তিনটা ছেলেকে গুন্ডারা খুঁজে বেড়াচ্ছে। সেই তিন ছেলেগুলো আখের জমি থেকে বের হয়ে বাস ক্রস করে সামনের দিকে চলে যায়। তখন তারা তাদেরকে সেখানে খুঁজে না পেয়ে মনে করে হয়তোবা তারা সেই বাসে উঠে পড়েছে, তাই তারা তাদের লোককে ফোন করে সেই বাসটাকে সামনে আটকাতে বলে। আর এদিকে সেই বাসে উঠেছিল আরিয়ান। আরিয়ান আবার যে শার্ট পরেছে সে একই রকম দেখতে সেই তিনজন ছেলের মধ্যে একজন পরেছে, আর সেই জন্যই আরিয়ানকে ফলো করে সেই গুন্ডাগুলো তাদের উপর আক্রমণ করেছিল। রবিউল ভাই যাকে লাথি মেরে ফেলে দিয়েছে সে আবার আরেকজনকে ফোন করে বলে যে তারা একজন আর দুইজন নয় ভাই, তারা অনেকজনই আছে। এবার অনেকজন গুন্ডারা এসে সেই অটোর সামনে এসে দাঁড়ায়। তারা তাদেরকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে একটা ফ্যাক্টরির মধ্যে এসে লুকিয়ে পড়ে। গুন্ডাগুলো তাদেরকে সেখানেই খুঁজতে থাকে, তারা তার মধ্যে লুকিয়েছিল। এদিকে আমাদের সেই গুন্ডাগুলোর বসকে দেখানো হয়, সে প্রচন্ড রেগেছিল। সে শুধু বলছিল তোরা কি করবি আমি জানি না, কিন্তু আমার ওই
ব্যাগ প্রয়োজন। এদিকে আমাদের নিধিকেও দেখানো হয় সে তার মা বাবাকে অনেক কথা বলছিল যে আরিয়ান তোমাদের কি করেছে, সে আমার জন্য মরে গেল। এইসব বিষয়ে সে তার বাবা মাকে অনেক কথা শোনাতে থাকে। এদিকে আমরা দেখি সেই ফ্যাক্টরি থেকে আরিয়ানকে সেই গুন্ডাগুলো ধরে ফেলেছে, কিন্তু তার বন্ধুরা তখনও সেখানে লুকিয়েছিল। গুন্ডাগুলো আরিয়ানকে অনেক মারতে থাকে আর শুধু বলতে থাকে সেই ব্যাগ কোথায় রেখেছিস বল, কিন্তু আরিয়ান বুঝতে পারে না তারা কোন ব্যাগের কথা বলছে। সে বলে ভাই আমি তো জানি না, আমার বন্ধুরাই গিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এই শুনে গুন্ডাগুলো তাকে আরো মারতে থাকে আর বলে তোর বন্ধুদেরকে এখানে বের হতে বল। এদিকে নিধিকে দেখানো হয় সে তো অনেক কান্না করছিল, তখনই তাদের বাসায় একটা অপরিচিত লোক আসে এবং অস্ত্র দেখিয়ে সে নিধিকে কিডন্যাপ করে নিয়ে আসে। কিডন্যাপ করে নিয়ে এসে সে তার মালিককে ফোন করে জানতে পারে এই মেয়ে আসলে সেই মেয়ে নয়, যাকে তারা কিডন্যাপ করতে চেয়েছিল সেইটা অন্য মেয়ে। তাই এখন কি করবে, তাই তার বস বলে তাকে নিয়ে শহরের মধ্যেই ঘুরতে থাক, সময় সুযোগ বুঝে তাকে কোথাও একটা নেমে দে, আর সেইখানে যেন সিসি ক্যামেরাও না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে আরিয়ানকে এত মারার পরে সে তার বন্ধুদেরকে ডাক দিলে তারা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। গুন্ডাগুলো তখন তাদেরকেও ধরে মারতে থাকে আর বলে আমাদের লোকগুলোকে কেন মেরেছিস বল, আর সেই মালের ব্যাগটা তোরা কোথায় রেখেছিস। এইটা শুনে তারা মনে করে একটু আগেই তারা দুইজনকে মেরে আসলো, হয়তোবা সেই লোকগুলোকে মারার কথা বলছে। তারা বলে ভাই আমরা তাকে মারতে চাইনি, আমরা শুধু তাকে ধাক্কা দিয়েছি। কিন্তু না, সে তাদের কোনো কথাই শুনে না, সে তাদেরকে আরো মারতে থাকে। তখনই সেখানে একজন কার নিয়ে আসে আর তাদেরকে দেখে বলে এই তোমরা এগুলো কাদেরকে মারছো, আরে এরা ওই ছেলেগুলো নয়, আমি তাদেরকে দেখেছি। এই বলে ছেলেটা তার বসকে ফোন করে আর এই কথাগুলো বলে। তার বস শুনে তো আরো রেগে যায়, সে ইমিডিয়েটলি সেই ছেলেগুলোকে খুঁজে বের করতে বলে। তাদের লোক কার নিয়ে এলাকার মধ্যে আবারও খোঁজা শুরু করে। আর এদিকে এই কালুয়া এদেরকে বলে এই আমরা ভুল ইনফরমেশন পেয়ে তোমাদেরকে মেরেছি, তো এখন তোমরা এখান থেকে চলে যাও। এই বলে সে চলে যাচ্ছিল, তখন এই গিট্টু বলে ওঠে ভাই একটু দাঁড়ান। সে মনে করে হয়তো বা কি না কি বলবে। হঠাৎই গিট্টু একটা ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে। তখন সে কোনো মতে নিজেকে সেভ করে, তারপরও দেখে তার পেটে লেগে রক্ত বেরোচ্ছে। এরা বলে শালা এতক্ষণ আমাদের কুকুরের মতো পিটেছে, এখন সবাই মিলে এদেরকে মেরে নিধিকে নিয়েই ফিরবো এখান থেকে। এই বলেই তারা সেই গুন্ডাগুলোর সাথে লড়াই করা শুরু করে। তারা সেখানে একে একে সবাইকে মারতে থাকে। এদিকে সেই গুন্ডাগুলোর বসকে দেখানো হয় সে একটা ছাদে আসে। তখনই তারা যেই 3 ছেলেকে খুঁজছিল সেই 3 ছেলে এখানে বসকে ঘিরে ফেলে। সে প্রথমে তো সেই 3 ছেলেগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু একটু পরে কাবু হয়ে যায়। তারা তাকে 3 জন মিলে মেরে সেখানে বেঁধে রাখে। এরপর একটা গাড়িতে তাকে উঠিয়ে সামনের দিকে যেতে থাকে। তখন ওদিকে নিধিকে সেই লোকটা এখানে ফাঁকা পেয়ে নেমে দেয়। নিধি একা একা আসছিল, তখনই সেদিক দিয়ে আরিয়ানরাও তাদেরকে মেরে দৌড়ে আসছিল। এখানে এসে আরিয়ানের নিধির সাথে দেখা হয়। সে অবাক হয়ে তার কাছে আসে, তখনই সেই গাড়িটা তাদের দুজনকে মেরে দেয়। তারা দুজন উড়ে গিয়ে সেখানেই পড়ে আর তাদের সেইখানেই মৃত্যু হয়। তাদের দুজনের মৃত্যু দেখিয়েই এই গল্পটা এখানে শেষ হয়। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা করে লাইক করে কমেন্টে বলে যান ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা কিন্তু অনেকেই শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।